তো ফ্লোচার্ট সমাধানের জন্য তোমাকে শুরুতে যে জিনিসটা ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে ফ্লোচার্ট সমাধানের কয়েকটা ধাপ আছে, এই ধাপগুলো তোমাকে জানতে হবে। তুমি তো শুরু করলা, ঠিক আছে, শুরু তো আমরা সবগুলোকেই করব, কিন্তু তারপরের কাজটা কি হবে? তুমি যখনই একটা ফ্লোচার্ট শুরু করবা তারপরে প্রথম যে তোমার চিন্তা হবে সেই চিন্তা হবে যে ওই সমস্যার সমাধানের জন্য আমার কোনো ইনপুটের প্রয়োজন আছে কিনা, এটা হবে তোমার ফার্স্ট চিন্তা। তোমাকে চিন্তা করতে হবে যে আমাকে যে একটা প্রবলেম দিছে সেই প্রবলেমটা সমাধানের জন্য আমার কোনো ইনপুটের প্রয়োজন আছে কিনা। এখন কিভাবে বুঝবো যে আমার ওই সমস্যা সমাধানের জন্য ইনপুটের প্রয়োজন আছে নাকি নাই? এটা বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে যদি তোমার ওই প্রশ্নে বা ওই প্রোগ্রামে কোনো মান দেয়া থাকে তাহলে বুঝবা যে তোমার ইনপুটের প্রয়োজন হবে না। আর যদি ওই প্রশ্নে বা ওই প্রোগ্রামে কোনো ধরনের কোনো মান উল্লেখ করা না থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে ওই মানগুলোকে আমাকে কি হিসাবে নিতে হবে? ইনপুট হিসাবে নিতে হবে। যেমন খেয়াল করো, এখানে তোমাকে একটা টাস্ক দিছে যে তিনটা সংখ্যার কি বের করতে হবে? যোগফল বের করতে হবে। কিন্তু এই যে তিনটা সংখ্যার কথা উল্লেখ করা হয়েছে প্রশ্নে, এখানে কি সংখ্যা তিনটার মান উল্লেখ করা হয়েছে? এখানে কিন্তু সংখ্যা তিনটার মান উল্লেখ করা হয়নি। তো আমি তোমাকে কি বললাম, যদি আমাদের প্রশ্নে মান উল্লেখ করা না থাকে তার মানে তোমাকে ইনপুট নিতে হবে, আর যদি আমাদের প্রশ্নে মান উল্লেখ করা থাকে তাহলে ইনপুটের প্রয়োজন হবে না। যেহেতু এখানে তিনটা সংখ্যার মানগুলো উল্লেখ করা নাই তাহলে আমাকে অবশ্যই এই ফ্লো চার্টে ইনপুট আকারে তিনটা সংখ্যার যে ভ্যালু সেই ভ্যালুগুলোকে আমাকে দেখাইতে হবে। আর ভ্যালুগুলো তো আমরা সরাসরি লিখতে পারবো না, কারণ ভ্যালুগুলো আমরা ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট হিসেবে নিব। তাহলে সেটাকে আমরা কিভাবে দেখাবো? সেটাকে আমরা বিভিন্ন ভেরিয়েবল বা চলক আকারে দেখাবো। যেমন তিনটা সংখ্যার মান গ্রহণ করার জন্য বা বোঝানোর জন্য আমি এখন ফ্লো চার্টে এখানে কয়টা চলক দেখাবো? তিনটা চলক দেখাবো। চলকগুলো কি হইতে পারে? চলকগুলো তুমি তিনটা এবিসি নিতে পারো, এক্স ওয়াই জেড নিতে পারো, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 নিতে পারো। যে কোনো নাম ব্যবহার করে ইংরেজি অ্যালফাবেটিক ক্যারেক্টার দ্বারা তুমি তিনটা ভেরিয়েবল নিতে পারো। তো আমি এখানে সিম্পলি তিনটা ভেরিয়েবল এ বি সি আকারে এখানে লিখে নিলাম। ঠিক আছে, এখন এটা যেহেতু আমরা ইনপুটের জন্য নিলাম, তুমি চাইলে এখানে কিন্তু কি করতে পারো, ইনপুটের যে শব্দটা আছে সেই ইনপুট শব্দটা কিন্তু তুমি লিখে দিতে পারো। ইনপুট যে লিখতেই হবে এরকমটা না, যেহেতু ইনপুট এবং আউটপুট একই ধরনের বক্সে ব্যবহার করা হয়, এই কারণে তুমি যেহেতু এটা ইনপুটের জন্য ব্যবহার করতেছো এই ইনপুট শব্দটা লিখলে ভালো, বাট না লিখলেও কোনো সমস্যা হবে না। তুমি যদি এখানে শুধু এই বক্সে এবিসি লিখে দাও তাতেও কোনো সমস্যা নেই। এখন সবসময় কি আমি তিনটাই লিখবো? না, তোমার জয়টা দরকার হবে তুমি জয়টা লিখবা। তোমার যদি দুইটা মান জানার প্রয়োজন হয় তুমি দুইটা চলক লিখবা। তোমার যদি পাঁচটা মান জানার প্রয়োজন হয় তাহলে তুমি পাঁচটা চলক লিখবা। তাহলে ইনপুটের বিষয়টা আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আর ইনপুট নিয়ে চিন্তা শেষ হলে তোমাকে চিন্তা করতে হবে যে ওই যে ইনপুটের জন্য আমি মানগুলো নিলাম সেগুলোকে আমি কিভাবে প্রসেস করব। এখন প্রসেস কেন করতে হবে? প্রসেস করা হয় আউটপুট পাওয়ার জন্য। এই যে তোমাকে এখানে তিনটা সংখ্যার যোগফল বের করতে বলছে, এখন তুমি তিনটা সংখ্যা নিয়ে রাখে দিছো, তাহলে কি যোগফল বের হবে? যোগফল তো বের হবে না। তিনটা সংখ্যার মান যেহেতু তুমি নিছো, এই তিনটা সংখ্যাকে আমাকে এখন যোগ করতে হবে, তাহলে আমি একটা রেজাল্ট বা যোগফল পাবো। এই যে যোগ করতে হবে বা কোনো একটা কিছু করতে হবে, এই জিনিসটাই বলা হচ্ছে প্রসেস করা বা কি করা, প্রক্রিয়া করা। বুঝতে পারছো? তাহলে এখন যেহেতু আমাকে এই তিনটা মানকে যোগ করতে হবে, তাহলে এই প্রক্রিয়াকরণের বক্সে, প্রক্রিয়াকরণের বক্স কিরকম হয়? এই যে প্রক্রিয়াকরণের বক্স হয় কিন্তু আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের বক্সে আমাকে এখন ওই যোগটা করে দেখাইতে হবে। তো তিনটা সংখ্যার যোগফল বের করার জন্য আমাকে সিম্পলি তিনটা সংখ্যাকে যোগ আকারে বসাই দিতে হবে। এখন এইখান থেকে আমি কি পাবো? একটা যোগফল পাবো বা রেজাল্ট পাবো। সেই রেজাল্টটাকেও আমাকে একটা চলকের মধ্যে নিতে হবে। যেহেতু আমি একটা যোগফল হিসেবে রেজাল্ট পাচ্ছি, সেক্ষেত্রে এখানে সামঞ্জস্যপূর্ণ চলক হিসেবে আমি কি নিতে পারি? এস নিতে পারি। সাম থেকে আমি কি নিলাম? এস নিলাম। তুমি চাইলে এখানে এক্সও নিতে পারতা, যে কোনো চলক তুমি ব্যবহার করতে পারো, তবে প্রোগ্রামের সাথে রিলেটেড চলক নিতে পারলে বেশি বেটার হবে। যেহেতু আমি এখানে একটা যোগফল বের করতে পারছি, চাইলে আমি কিন্তু এখানে সামও নিতে পারতাম চলক হিসেবে। আমি চাইলে কিন্তু এখানে একটা অ্যাডও নিতে পারতাম, তোমার ইচ্ছা, তুমি যে কোনো নিতে পারো। আমি সামের প্রথম ক্যারেক্টার এস দ্বারা চলকটাকে নিলাম, এতেও কোনো সমস্যা হবে না। এই যে প্রসেসিং, এই প্রসেসিংটা কিন্তু একাধিকবারও হইতে পারে। অর্থাৎ এই প্রসেসিংটা তুমি কতক্ষণ পর্যন্ত করবা? যতক্ষণ পর্যন্ত তুমি রেজাল্ট পাবা না। তা আমাদের এখানে কি রেজাল্ট চাইছিল? ওই তিনটা সংখ্যার যোগফল। আমি তিনটা সংখ্যা যোগ করে দিছি, যোগফল পেয়ে গেছি। যখন তুমি রেজাল্ট পেয়ে যাবা তখন তোমার কাজ হবে ওই রেজাল্টটাকে কি আকারে দেখানো? আউটপুট আকারে দেখানো। আমাকে যে টাস্কটা দিছে আমি সেটা কমপ্লিট করছি, একটা রেজাল্ট পেয়েছি, আর আমি কি করব? ওই রেজাল্টটা দেখাই দিব। তো তোমার এখানে যেহেতু যোগফলটাকে আউটপুট হিসেবে দেখাইতে বলছে, আর আউটপুটের জন্য দেখো, আউটপুটের জন্য কিন্তু আমরা কোন বক্স ব্যবহার করব? এই যে সামান্তরিক বক্স আছে এটা কিন্তু আমরা ব্যবহার করব। তা আউটপুটে আমি এখানে কাকে লিখবো? আমি কি আউটপুটে এখানে এ বি সি কে লিখবো, নাকি এই লাইনটা আবার লিখবো এ প্লাস বি প্লাস সি, না কোনটা লিখবো? এখানে আউটপুটে তুমি সেটাই লিখবা যার মধ্যে তুমি আউটপুটের মানটাকে রাখবা। এখানে যোগফলের যে প্রাপ্ত মান সেই মানটা আমি কার মধ্যে রাখছি? এস এর মধ্যে। তাহলে আমি যদি যোগফলকে রেজাল্ট হিসেবে দেখাইতে চাই, শুধুমাত্র কাকে দেখালেই হবে? এই এস কে দেখালেই হবে। কেন? কারণ যোগফলের যে মান সেই মানটা আমি কার মধ্যে জমা করে রেখেছিলাম?
এস এর মধ্যে। তাহলে এই এস মানটাকেই আউটপুট করা মানেই হচ্ছে কাকে আউটপুট করা, যোগফলকে আউটপুট করা। আর যখন তুমি কোনো একটা কিছুকে আউটপুট করবা তখন চাইলে তুমি ওই ফ্লো চার্টে এখানে কোন শব্দটা লিখে দেখাইতে পারো, প্রিন্ট শব্দটাকে লিখে দেখাইতে পারো। প্রোগ্রামে কোনো কিছু আউটপুট করাকে কি বলা হয়, প্রিন্ট করা। তুমি ইনপুটের জন্য এখানে ইনপুট লিখতে পারো, আউটপুটের জন্য এখানে কি লিখতে পারো, প্রিন্ট লিখতে পারো। তবে এগুলো লিখতেই হবে, এরকম ধরাবাঁধা কোনো বাধ্যবাধকতা নাই, তুমি চাইলে না লিখলেও কোনো সমস্যা হবে না। আর যখন তুমি একটা প্রোগ্রামের রেজাল্ট বা আউটপুট দিয়ে দিবা তখন ওই ফ্লো চার্টটাকে তোমাকে শেষ করতে হবে। আর শেষ করার জন্য আমরা কোন চিহ্ন দিব, এই যে শেষ করার জন্য কিন্তু আমরা এই ডিম্বাকৃতি চিত্রটা দিব। তাহলে যেহেতু আমি শেষ করতেছি, তাহলে এখানে ইংলিশে আমি লিখতে পারি ইন্ট, আর বাংলায় লিখলে তুমি কি লিখতে পারো, শেষ লিখতে পারো। আর ফ্লো চার্টকে কি বলা হয়, প্রবাহ চিত্র বলা হয়। প্রবাহ চিত্র মানে কি, তোমার ফ্লো চার্টটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে তার একটা ডাইরেকশন তোমাকে দেখাই দিতে হবে। তো আমরা যেহেতু ফ্লো চার্টটা উপর থেকে নিচের দিকে তৈরি করছি, এই কারণে দেখো আমরা কিন্তু এখানে প্রবাহের দিক এরকম দিছি, উপর থেকে নিচের দিকে। তুমি চাইলে ফ্লো চার্টটা কিন্তু এদিকেও তৈরি করে দেখাইতে পারো। তুমি যদি এইভাবে ফ্লো চার্ট তৈরি করো তখন তোমার প্রবাহের দিক হবে এরকম। তবে বেটার হয় ফ্লো চার্ট গুলোকে উপর থেকে নিচের দিকে প্রবাহ করা বা তৈরি করা। তা আশা করি তোমরা একটা ফ্লো চার্টের কনসেপ্ট বুঝতে পারছো যে একটা ফ্লো চার্ট তৈরি করার জন্য আমার থিঙ্কিংটা কেমন হবে। আমি প্রথমে ফ্লো চার্টটাকে শুরু করব, দেন আমি দেখবো যে ওই ফ্লো চার্ট সমাধানের জন্য আমার কোনো ইনপুটের প্রয়োজন আছে কিনা। যদি থাকে তাহলে ইনপুট নিব মানে ইনপুটের বক্স আকারে দেখাবো, আর যদি না থাকে তাহলে আমি সেটা দেখাবো না। ইনপুটের মান নেওয়া হলে আমি প্রক্রিয়াকরণ করব, বা ওই যে ইনপুটের মানগুলো সেগুলো দিয়ে আমি কি করব সেই জিনিসটা আমরা স্টেটমেন্ট আকারে দেখাবো। সেগুলো কি আমরা যোগ করব, নাকি গুণ করব, নাকি ভাগ করব, নাকি গড় করব, নাকি ক্ষেত্রফল করব, কি করব সেটা আমাদেরকে কিন্তু এই প্রসেসিং স্টেটমেন্টের মাধ্যমে দেখাইতে হবে। প্রসেসিং স্টেটমেন্টের মাধ্যমে আমরা যখন কোনো একটা প্রোগ্রামের রেজাল্টটা পেয়ে যাব, সেই রেজাল্টটাকে আমাকে আউটপুট আকারে দেখাইতে হবে। আর যখন আমি আউটপুট দেখানোর কাজটা শেষ করে ফেলবো তখন পুরো ফ্লো চার্টটাকে শেষ করার জন্য আমরা ইনবক্সের মাধ্যমে সেটা শেষ করে দেবো। তাহলে এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটা যদি তুমি বুঝতে পারো, তাহলে এই ধারাবাহিকতার আলোকে তুমি এরকম আরো যে বিভিন্ন ফ্লো চার্ট গুলো আছে সেগুলো কিন্তু তুমি সমাধান করতে পারবে। দেখবা পারবা কিনা, আমি কিন্তু তোমাদেরকে কয়েকটা এখন করে দেখাচ্ছি। যে আমরা ওই যে একটা কনসেপ্ট নিলাম, আমি কিন্তু তোমাকে একটা ফ্লো চার্ট বুঝাই নাই, আমি তোমাকে কনসেপ্ট বুঝাইছি। এখন তুমি যদি ওই কনসেপ্টটা বুঝতে পারো তাহলে ওই ধাপে বা ওই প্রসেসে তুমি কিন্তু এখন আরো বিভিন্ন ফ্লো চার্ট নিজে থেকে তৈরি করতে পারবা। কি রকম ভাবে পারবা দেখো, এখানে বলছে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লো চার্ট। এর আগেরটা কি ছিল, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট। এখন বলছে কি তিনটি সংখ্যার গড়। তো এরকম একটু চেঞ্জ করে তোমাকে বিভিন্ন ফ্লো চার্ট তৈরি করতে দিবে। আর তুমি যদি একটা একটা করে এরকম শিখতে চাও তাহলে তো তোমাকে সারা বছরই শিখতে হবে। তাহলে তোমাকে কি শিখতে হবে, তোমাকে কনসেপ্ট শিখতে হবে, যেটা আমি তোমাকে শেখানোর চেষ্টা করতেছি। তাহলে কিভাবে আমরা এখন এটা সমাধান করতে পারবো দেখো, আমি কি বললাম, তোমাকে যাই দেয়া থাক না কেন তোমাকে প্রথমে সেটাকে শুরু করতে হবে। আমরা শুরু করে দিলাম। তোমার কি মনে আছে আমি কনসেপ্টটা কি বলছিলাম, আমি বলছিলাম শুরুর পর আমার প্রথম চিন্তা হবে যে আমার ওই সমস্যার সমাধানের জন্য ইনপুটের প্রয়োজন আছে কিনা। তো তুমি কি বলতে পারবা যে এখানে আমাদের ইনপুটের প্রয়োজন আছে কিনা, এই ইনপুটের প্রয়োজন আছে কিনা এই ডিসিশনটা নেওয়ার জন্য কি বলছিলাম, যদি আমাদের মান উল্লেখ থাকে তাহলে ইনপুট লাগবে না, আর যদি মান উল্লেখ না থাকে তাহলে ইনপুট নিতে হবে। এখানে শুধু তিনটা সংখ্যার কথা বলছে, কিন্তু সংখ্যা তিনটার কি কোনো মান উল্লেখ আছে? যেহেতু সংখ্যা তিনটার কোনো মান উল্লেখ নাই তার মানে ইনপুট নিতে হবে। মানে ইনপুট হিসেবে কি নিব, ইনপুট হিসেবে তোমাকে ওই তিনটার জন্য তিনটা ভেরিয়েবল নিতে হবে। এখন ভেরিয়েবল কি, ভেরিয়েবল এবিসি এক্স ওয়াই জেড যে কোনোটাই নিতে পারো। তা আবার যেহেতু তিনটা লাগবে তাহলে তিনটা ভেরিয়েবল আমি এখানে কি নিলাম, এবিসি নিলাম। আর যেহেতু এটা ইনপুটের জন্য নিলাম, আমি চাইলে এখানে কি দিতে পারি, ইনপুট কথাটা লিখে দিতে পারি। ঠিক আছে, এখানে আমি বাইরে লিখতেছি দেখে তোমরা খাতায় আবার বাইরে লিখো না, এটা বক্সের আকৃতিটা ছোট এই কারণে আমি একটু বড় করে লিখতেছি, এই জন্য এটা বাইরে চলে যাচ্ছে। তোমরা অবশ্যই খাতার মধ্যে বক্সের ভিতরে এই লেখাগুলো সুন্দরভাবে লিখবে। ওকে, এরপরে কি বলছিলাম মনে আছে? আচ্ছা, আমি যদি এখানে আরেকবার লিখি যে ইনপুটের কাজটা যখন শেষ হবে তখন আমার কাজ হবে কি করা, প্রসেস করা। এখন প্রসেস কি হবে কেমনে বুঝবো, কি হবে সেটা ডিপেন্ড করবে তোমার কাছে কি জানতে চাইছে তার উপর। এর আগেরটাতে তোমার কাছে কি জানতে চাইছিল, যোগফল জানতে চাইছিল, এই জন্য তুমি প্রসেস করছো এই যে এভাবে সংখ্যাগুলোকে যোগ করে দিছো। কিন্তু এবার তোমার কাছে কি জানতে চাইছে, এবার কিন্তু তোমার কাছে গড় জানতে চাইছে। তাহলে কি এবার তুমি যোগ করলে গড় আসবে? আসবে না। তোমাকে গড় যেভাবে আসে রেজাল্টে সেইভাবে তোমাকে জিনিসটা প্রসেস করতে হবে। তো তিনটে সংখ্যার যদি আমি গড় বের করতে চাই তাহলে আমার প্রসেসটা কিরকম হবে, আমাকে তিনটা সংখ্যাকে যোগ করতে হবে, এরপরে সেই সংখ্যার মানকে তিন দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলেই আমি কি পেয়ে যাবো, গড়ের মানটা পেয়ে যাবো। এখন যেহেতু আমি এখানে একটা গড়ের মান পাইছি, সেই মানটাকে আমাকে কোনো একটা নির্দিষ্ট স্থানে বা চলকের মধ্যে জমা রাখতে হবে। সেটাও যে কোনো কিছু হইতে পারে, তুমি এখানে এক্স নিতে পারো, এর আগে আমরা এস নিয়েছিলাম, তুমি আবার এসও নিতে পারো। তবে আমি কি বললাম, প্রোগ্রামের সাথে যায় এরকম কোন একটা নাম বা চলক ব্যবহার করলে সেটা বেশি ভালো হবে। তো এখানে যেহেতু আমাকে গড় নির্ণয় করতে বলছে, তো গড়ের কিন্তু একটা সংকেত ব্যবহার করা হয় এভিজি, এভারেজ থেকে সংক্ষিপ্ত ভাবে কি লেখা হয়, এভিজি লেখা হয়। তো তুমি যদি এভিজি লিখো তাহলে এটা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে, এইখান থেকে যে ক্যালকুলেশন কিন্তু মান সেটা চলে গেল কার মধ্যে, এভিজি এর মধ্যে। তার মানে গড়ের মানটা এখন কোথায় অবস্থান করতেছে, এভিজি তে অবস্থান করতেছে।
আর আমার কি আর কোনো কাজ বাকি আছে? আমার কিন্তু আর কোনো কাজ বাকি নেই। কেন নাই? কারণ গড়ের রেজাল্ট বের করতে চাইছিল এই লাইন দ্বারা, আমি কিন্তু গড়ের রেজাল্ট বের করে ফেলছি। যখন আমরা রেজাল্ট বা আউটপুট পেয়ে যাব তখন সেই জিনিসটাকে আউটপুট আকারে দেখাইতে হবে। তো আউটপুট দেখানোর জন্য কোন বক্স? এই যে সামান্তরিক বক্স। আউটপুট দেখানোকে কি বলা হয়? প্রিন্ট করা বলা হয়। কাকে প্রিন্ট করব? যেখানে আউটপুট আছে তাকে প্রিন্ট করব। কোথায় আউটপুট আছে? এভিজি তে, তাহলে কাকে প্রিন্ট করব আমরা? এভিজি কে। আর আউটপুটের কাজ শেষ, মানে পুরো ফ্লো চার্ট শেষ। এখন ফ্লো চার্টের এই শেষ বুঝাইতে আমাকে কি দিতে হবে? ইন দিতে হবে। ওকে, তাহলে দেখো তোমার কনসেপ্ট জানা থাকলে তুমি কিন্তু পারবে। শুধু কি গড়ই পারবা, বাকিগুলো পারবা না? বাকিগুলোও পারবা। এই যে এখানে দেয়া আছে ভূমি উচ্চতার ক্ষেত্রে ত্রিভুজের একটা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ফ্লো চার্ট তৈরি করতে হবে। তো যাই দেয়া থাক না কেন, আমার প্রথম কাজ হবে সেটাকে কি করা? স্টার্ট করা। স্টার্ট করার পর আমি দেখবো ইনপুট দরকার আছে কিনা। ইনপুট কিভাবে দরকার আছে বুঝবো? যদি মান উল্লেখ না থাকে। এখানে কি মান উল্লেখ আছে? নাই, শুধু বলছে ভূমি উচ্চতার জন্য একটা ক্ষেত্রফল বের করো, কিন্তু না ভূমির মান আছে না উচ্চতার মান আছে। তাহলে আমাকে মান জানতে হবে। জানতে হবে মানে কি করতে হবে? ইনপুট করতে হবে। ইনপুট করতে হবে মানে কি দেখাইতে হবে? ভেরিয়েবল আকারে দেখাইতে হবে। তাহলে আমরা ভূমির জন্য একটা ভেরিয়েবল দেখাবো, উচ্চতার জন্য একটা ভেরিয়েবল দেখাবো। ভেরিয়েবল তুমি যে কোনো কিছু দেখাইতে পারো, এ বি এক্স ওয়াই। তবে ভূমিকে ইংলিশে কি দ্বারা প্রকাশ করা? বেস দ্বারা। আর উচ্চতাকে ইংলিশে কি দ্বারা প্রকাশ করা? হাইট দ্বারা। তুমি চাইলে বেস নামে একটা চলক নিতে পারো, হাইট নামে নিতে পারো। এত বড় চলক যদি নিতে না চাও তাহলে বেস থেকে বি নিতে পারো, আর হাইট থেকে কি নিতে পারো? এইচ নিতে পারো। তাহলে ইনপুটের এই বক্সে আমরা এখানে কি দিব? বি আর এইচ দিব। এর আগে আমরা এবিসি দিয়েছিলাম কেন? কারণ তিনটা সংখ্যার মান জানার প্রয়োজন ছিল। এখানে ভূমি উচ্চতা দুইটা মান জানার প্রয়োজন, এজন্য আমি দুইটা চলক দিব। এখন এরপরে কাজ কি? ইনপুটের কাজ হয়ে গেলে তোমাকে ওই ইনপুটের মানগুলোকে প্রসেস করতে হবে। এর আগে আমরা তিনটা সংখ্যা যোগ করে 3 দ্বারা ভাগ করছিলাম কেন? কারণ আমার রেজাল্ট জানতে চাইছিল কার? গড়ের। এবারও কি আমি এখানে সেই কাজটাই করব? বি প্লাস এস ডিভাইডেড বাই 2 দিব এরকম না। প্রসেস কি হবে এটা ডিপেন্ড করবে আউটপুটের উপর, যে আউটপুটে তোমার কি জানতে চাইছি। ওই আউটপুটটা তুমি কিভাবে পাবো সেটাই হবে তোমার প্রসেসিং স্টেটমেন্ট। এখানে আমাকে কিন্তু ভূমি উচ্চতার জন্য ত্রিভুজের কি বের করতে বলছে? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা আমি কিভাবে পাবো সেটাই হবে আমার প্রসেসিং স্টেটমেন্ট, যেটা আমাকে এই আয়তক্ষেত্র বা প্রসেসিং বক্সে দেখাইতে হবে। কারণ ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি উচ্চতার জন্য, এটা অবশ্যই তোমরা ছোটবেলা থেকেই জানো যে হাফ গুণন কি লেখা হয়? ভূমি গুণন উচ্চতা। এটা ক্যালকুলেশন করলে আমরা ভূমি উচ্চতার জন্য যে ত্রিভুজের ক্ষেত্রফল সেটা আমরা পেয়ে যাব। যেহেতু আমরা এখান থেকে ক্ষেত্রফলের রেজাল্টটা বা যেটা আমাদের কাছে আউটপুটে জানতে চাইছি সেটা আমরা পেয়ে যাচ্ছি, এই মানটাকে আমাকে কোনো একটা চলকের মধ্যে রাখতে হবে। চলক যে কোনো কিছু হইতে পারে, কিন্তু যে ধরনের প্রোগ্রাম তুমি সমাধান করতেছো তার সাথে যদি তুমি রিলেটেড কোনো একটা চলক নাও তাহলে সেটা বেশি ভালো হবে। যেহেতু আমরা এখানে কি বের করতেছি? ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলকে ইংলিশে কিন্তু কি বলা হয়? এরিয়া বলা হয়। তাহলে এখানে যদি আমি এরিয়া নামের একটা চলক ব্যবহার করি তাহলে কিন্তু প্রোগ্রামটা আমার কাছে বেশি বোধগম্য হবে। তো প্রসেসিং হয়ে গেল। প্রসেসিং হওয়ার পর সেটা কি করতে হবে? আউটপুট করতে হবে। কেন আউটপুট করতে হবে? কারণ তুমি যে তোমার কাঙ্ক্ষিত ফলাফল সেটা তুমি পেয়ে গেছো। তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছিল ভূমি উচ্চতার জন্য, সেটা তুমি পেয়ে গেছো। তাহলে এখানে তো আর কোনো কাজ নাই, তখন তোমাকে আউটপুট করতে হবে। আউটপুটের জন্য কি ব্যবহার করতে হয়? এই যে সামান্তরিক বক্সটা আছে এটা ব্যবহার করতে হয়। তাহলে এখানে তুমি কাকে আউটপুট করবা? এরিয়াকে আউটপুট করবা, কারণ ক্ষেত্রফলের মানটা তুমি কার মধ্যে রাখছো? এরিয়ার মধ্যে। আর আউটপুটের বিষয়টাকে আমরা কি বলতে পারি? প্রিন্ট করা বলতে পারি। যখন আউটপুট হয়ে যায় তখন সেখানে আর কোনো কাজ থাকে না, তখন সেটাকে আমরা কি করতে পারি? শেষ করতে পারি। তাহলে এই যে দেখো এখানে কিন্তু আমরা আরো একটা ফ্লো চার্ট তৈরি করে ফেললাম। দেখো আমরা কিন্তু এখানেও যা বক্স ব্যবহার করছি এখানেও তাই বক্স ব্যবহার করছি। এর আগে আমরা যেটা সমাধান করলাম এখানেও কিন্তু একই বক্স। তাহলে দেখো তুমি পুরো জিনিসটাই ঠিক আছে, শুধু কি ভিন্ন? কনসেপ্ট ভিন্ন। এক একটার জন্য এক একটা কনসেপ্ট অ্যাপ্লাই করতে হচ্ছে। তুমি যদি এই কনসেপ্টটা বুঝতে পারো তাহলে কিন্তু তুমি এই ধরনের ফ্লো চার্ট গুলো ইজিলি সমাধান করতে পারবে। এখানে কিন্তু আর কোনো চেঞ্জ নাই যে এটার জন্য আমাকে একটা আলাদা রকম চিত্র ব্যবহার করতেছে, এটার জন্য আলাদা রকম চিত্র, তা কিন্তু না। চিত্রের জায়গায় ঠিকই আছে। তোমার কি চেঞ্জ হচ্ছে? কনসেপ্ট চেঞ্জ হচ্ছে। এক এক সময় এক এক প্রশ্ন, সেই অনুযায়ী তোমাকে এক এক কনসেপ্টে অ্যান্সার করতে হচ্ছে। তোমাকে অবশ্যই তাহলে এখানে কি বুঝতে হবে? কনসেপ্টটা বুঝতে হবে। আর কনসেপ্টটা কোথায় আছে? কনসেপ্টটা আছে এই তিনটা জিনিস বোঝার মাধ্যমে। তুমি যদি এই তিনটা জিনিস বুঝতে পারো, ওই তিনটাকে ঠিকভাবে এখানে ফ্লো চার্টে উপস্থাপন করতে পারো, তাহলে তুমি সবগুলো ফ্লো চার্ট ইজিলি সমাধান করতে পারবে। একটা ফ্লো চার্টের কনসেপ্ট বুঝলে বাকি সবগুলো তুমি নিজের মতো করে সমাধান করতে পারবে। আর এতটুকু তো তোমাকে অবশ্যই ছোটবেলা থেকে জানো, কিভাবে ক্ষেত্রফল আসে, কিভাবে গড় আসে, এগুলো তো একটু জানাই রাখতে হবে। আমরা যদি আরো কিছু প্রশ্ন সমাধান করি, দেখো এরপরে কি বলছে? এখানে বলছে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট। খুবই ইজি। তোমাকে এখানে কি করতে হবে? স্টার্ট করতে হবে। আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কিভাবে পাওয়া যায়? তুমি যদি একটা দৈর্ঘ্যের মান আর একটা প্রস্থের মানকে গুণ করে দাও তাহলে কিন্তু তুমি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল পেয়ে যাবে। তার মানে তোমাকে একটা দৈর্ঘ্যের মান জানতে হবে আর একটা কার মান জানতে হবে? প্রস্থের মান। এখানে না প্রশ্ন আমাকে দৈর্ঘ্যের মান বলা আছে না প্রস্থের মান বলা আছে, মান বলা নাই। তার মানে কি করতে হবে বলো? ইনপুট করতে হবে। এখন দৈর্ঘ্যের জন্য আমি একটা ইনপুট নেব, প্রস্থের জন্য একটা ইনপুট নেব। তো দৈর্ঘ্য লেন্থ, তাহলে এল নিতে পারি। প্রস্থ উইথ, তাহলে কি নিতে পারে? ডাব্লিউ নিতে পারে। তাহলে ইনপুট আমরা একটা এল নিলাম আর একটা কি নিলাম? ডাব্লিউ নিলাম। ওই যে বললাম দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো। যেহেতু আমি ক্ষেত্রফল বের করবো তাহলে আমি একটা চলক নিলাম এরিয়া। তাহলে এরিয়া ইকুয়াল কি হবে? দৈর্ঘ্য গুণন
প্রস্থ। আমি রেজাল্ট পেয়ে গেছি, তাহলে সেটা কি করে দিব, আউটপুট করে দিব। আউটপুট দেওয়ার কাজ শেষ, তাহলে আমি এটাকে কি করে দিব, ইন্ট করে দিব। দেখো এখানে কি বলছে, এখানে বলছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট। তো তুমি স্টার্ট করো। কারণ বৃত্তের ক্ষেত্রফল তুমি কি জানো না, ছোটবেলা থেকেই জানো যে বৃত্তের ক্ষেত্রফল কিভাবে পাওয়া যায়, পাই আর স্কয়ার কে ক্যালকুলেশন করলে আমি কি পেয়ে যাব, বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। এখানে অনেকে যে কাজটা ভুল করো তোমরা, সেটা হচ্ছে ইনপুটে তোমরা পাই কেও বসাও আর আর কেও বসাও, কিন্তু আমি বলতেছি ইনপুট কোনটা, যেটার মান আমরা জানি না সেটা হচ্ছে ইনপুট, আর যেটার মান জানি বা উল্লেখ করা আছে সেটা কিন্তু কি না, ইনপুট না। এখানে কিন্তু পাই এর মান তুমি আগে থেকেই জানো, পাই এর মান কি তুমি জানো না, ছোটবেলা থেকেই তুমি পাই এর একটা নির্দিষ্ট মান জানো। তো যেহেতু এটার একটা নির্দিষ্ট মান আছে এবং মানটা আমাদের জানা আছে, তাহলে এখানে পাই কি হিসাবে নেওয়া যাবে না, ইনপুট হিসাবে নেওয়া যাবে না। তাহলে ইনপুট হবে শুধুমাত্র কার মান, আর এর মান, যেটা দ্বারা কার বোঝায়, বৃত্তের ব্যাসার্ধকে বোঝায়। তাহলে এখানে ইনপুট হিসাবে শুধুমাত্র আমরা কাকে বসাবো, আর কে বসাবো। তাহলে বিষয়টা বুঝতে পারছো, যার মান জানা আছে বা উল্লেখ করা থাকবে প্রশ্নে, সেটা ইনপুটে লেখা যাবে না। যেটার মান আমরা জানি না বা প্রশ্নে উল্লেখ করা নাই, সেই জিনিসটাই আমাদের কি হিসেবে নিতে হবে, ইনপুট হিসেবে নিতে হবে। আবারও যেহেতু আমি ক্ষেত্রফল বের করবো, তাহলে এখানে একটা চলক আমি নিলাম এরিয়া। আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফল কিভাবে ক্যালকুলেশন করে পাওয়া যায়, পাই আর স্কয়ার আকারে ক্যালকুলেশন করে পাওয়া যায়। যেহেতু ক্যালকুলেশন করে আমি রেজাল্টটা পেয়ে গেছি, তাহলে এখানে আমার কোনো কাজ নাই, আমি এটাকে আউটপুট করে দিব। তাহলে ক্ষেত্রফলকে আউটপুট করার জন্য আমি এরিয়া লিখবো। আউটপুট হয়ে গেছে, এই ফ্লোচার্টটাকে শেষ করতে হবে। শেষ করার জন্য আমি এখানে কি লিখে দিব, ইন্ট লিখে দিব। ওকে, কাজ শেষ। তুমি আরো ফ্লোচার্ট সমাধান চাও, এই যে দেখো এখানে আরো ফ্লোচার্ট দেয়া আছে। বলছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের ফ্লোচার্ট। অর্থাৎ সেলসিয়াসে যে তাপমাত্রাটা, সেই তাপমাত্রাটাকে আমরা কিভাবে ফারেনহাইটে ক্যালকুলেট করতে পারি, সেটা তোমাকে ফ্লোচার্টের মাধ্যমে উপস্থাপন করতে বলছে। তো করতে পারবো আমরা অবশ্যই। সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, স্টার্ট করব। আর ইনপুট কি হবে, ইনপুটে বলছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করতে হবে। তার মানে সেন্টিগ্রেডের একটা তাপমাত্রা যেটা আমাকে নিতে হবে, যেহেতু এটা উল্লেখ নাই, তার মানে ইনপুট আকারে নিতে হবে। সেই তাপমাত্রাটাকে আমাকে কিসে ক্যালকুলেট করতে হবে, ফারেনহাইটে। তো যেহেতু সেন্টিগ্রেডের এই তাপমাত্রাটা প্রশ্নে উল্লেখ করা নাই, তো যেটা প্রশ্নে উল্লেখ করা নাই ওই মানটাকে আমাদের কি হিসাবে নিতে হয়, ইনপুট হিসাবে। তাহলে ইনপুটে এখানে আমরা কার মান নিব, সি এর মান। সি দ্বারা আমরা কোন টেম্পারেচারটাকে ধরলাম, সেলসিয়াস বা সেন্টিগ্রেড তাপমাত্রাকে ধরলাম। এখন আমরা কি সেটাকে কিসে কনভার্ট করব, ফারেনহাইটে কনভার্ট করব। তোমাদের যদি মনে থাকে, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা অবশ্যই এই সমীকরণটা সম্পর্কে অবগত আছো, যে সি এবং এফ এর একটা সম্পর্ক বা সমীকরণ আছে, সেটা একটা এরকম। এখন এখান থেকে যখন তোমার সি জানার প্রয়োজন হবে, তুমি সি এর সমীকরণ ক্যালকুলেট করে বের করবা। তোমার যখন এফ জানার প্রয়োজন হবে, তখন তুমি এফ এর সমীকরণ ক্যালকুলেট করে বের করবা। তো এখানে যেহেতু আমাদেরকে এফ জানতে হবে, যেহেতু আমরা ফারেনহাইটে কনভার্ট করব, তো এফ সমান এটা ক্যালকুলেট করলে তুমি পাবা 9c ডিভাইডেড বাই 5 প্লাস হচ্ছে কি 32। তাহলে এইটা ক্যালকুলেট করলে আমরা ওই যে সেলসিয়াস টেম্পারেচার, সেটাকে কিসে কনভার্ট করতে পারবো, ফারেনহাইটে। তো সেটা ফারেনহাইটে এই লাইন দ্বারা কনভার্ট হয়ে যাবে এবং মানটা কার মধ্যে আসবে, এফ এর মধ্যে। তাহলে আমাকে আউটপুট করতে হবে, কাকে আউটপুট করতে হবে, এফ কে। আমি ফারেনহাইটে কনভার্ট করে দিছি, আমার কাজ শেষ। তাহলে আমি কি করে দেবো, ইন্ট করে দেবো। এখানে দেখো কি বলছে, বলছে এবার ফারেনহাইট কে কিসে প্রকাশ করতে হবে, সেন্টিগ্রেড। তার মানে ফারেনহাইটের একটা টেম্পারেচার আমাকে জানতে হবে, যেটা এখানে দেয়া নাই, তার মানে ইনপুট করতে হবে। এবং সেটাকে আমরা এবার কিসে কনভার্ট করব, সেন্টিগ্রেডে কনভার্ট করব। তাহলে স্টার্ট করে দাও। স্টার্ট হয়ে গেল। তাহলে জানতে হবে কার মান, ফারেনহাইটের মান। তো ফারেনহাইটকে আমি এফ দ্বারা প্রকাশ করলাম। এখন আমি কিসে কনভার্ট করব, সেন্টিগ্রেডে। তাহলে এখান থেকে কাকে ক্যালকুলেট করে বের করতে হবে, সি কে। তুমি যদি এখান থেকে সি কে ক্যালকুলেট করো, তাহলে সি ইকুয়াল হবে 5 ইন্টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই কি হবে, 9 হবে। ক্যালকুলেট করলে তোমার এটা আসবে। এগুলো তুমি ডাইরেক্ট মনে রাখতে পারো। আর যদি কখনো মনে না থাকে, তাহলে তুমি এই সমীকরণ বা সম্পর্ক থেকে সি এবং এফ এর সমীকরণগুলো ইজিলি বের করতে পারবে। তো যেহেতু এখান থেকে ক্যালকুলেট করলে ওই ফারেনহাইটটা সেন্টিগ্রেডে কনভার্ট হয়ে যাবে, তাহলে সি এর মানটাকে আমি আউটপুট করে দিলে আমার পুরো কাজটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এভাবে দেখো, তুমি ওই যে ফ্লো চার্টের একটা কনসেপ্ট শিখলা, সেই ফ্লো চার্টের কনসেপ্টটাকে ব্যবহার করে আমরা এরকম বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ইজিলি সমাধান করতে পারবো। শুধু যে বইয়ের গুলোই পারবো তা কিন্তু না, বইয়ের বাইরে টিচার যদি ভিন্নভাবে আমাদেরকে এই প্যাটার্নে কোনো কোশ্চেন নিজে থেকে তৈরি করে দেয়, তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার রাখো, কিভাবে ইনপুট নিতে হয়, কয়টা ইনপুট হবে, ইনপুট হবে কিনা, প্রসেসিংটা আমি কিভাবে করব, আউটপুটে আমি কি দেখাবো, এই ধারাবাহিকতাগুলো যদি একটু বুঝতে পারো এবং এই যে ফ্লো চার্টগুলো দেখানো হলো এগুলো যদি একটু বুঝে প্র্যাকটিস করো, তাহলে এই প্যাটার্নে যে কোনো ধরনের ফ্লো চার্ট আসলে তুমি কিন্তু 100-100 অ্যান্সার করতে পারবা। তো আমরা আরো এই ধরনের বিভিন্ন ফ্লো চার্ট সমাধান ধারাবাহিক টিউটোরিয়ালের মাধ্যমে